শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আশা করি সঠিক সুন্দরভাবে নিজের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আমাদের সামনে যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে নবম এবং দশম দুই চ্যাপ্টার মিলে পরীক্ষা হবে। এখানে 40 মার্কসের কোশ্চেন থাকবে, এক কথায় উত্তর থাকবে 20টা, সংখ্যা আকারে থাকবে এবং 2টা কোশ্চেন থাকবে। তো যেহেতু 2টা কোশ্চেন থাকবে সেহেতু আমরা কোশ্চেন এর অ্যান্সার দেখব এবং এক কথায় উত্তরের জন্য আমরা অধ্যায় সংকলনটা ভালো করে দেখতে পারি অথবা বই ভেতরে সুন্দরভাবে পড়তে পারি। বইটার ভেতরে যদি সুন্দরভাবে পড়ি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এই আলোকে আমরা আজকে প্রশ্নের উত্তর দেখব। একটা বোর্ড কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্ন এখানে। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন। আমরা এভাবে তুমি যে কোনো কোশ্চেন একটা একটা করে কোশ্চেন ধরো, কোশ্চেন ধরে কোশ্চেন সলিউশন করো। সঠিক সুন্দরভাবে কোশ্চেন সলিউশন করতে পারলে এবং নিজেই নিজেকে পরীক্ষা করো। এটা ইংলিশ সাহিত্যে একটা কথা আছে সলিলোকুই, মানে নিজেই নিজে কথা বলা। নিজে যখন নিজের সাথে কথা বলা হয় আসলে নিজে ভুলগুলো ধরা যায়। যে আমি যখন মনে করো যে একটা কাজ করলাম তখন আমার নিজের কাছেই ভেতরে এটা সাড়া দিতে পারে, সাড়া দিবেই যে এটা আসলে ভালো কাজ হলো না, এটা আসলে ভালো কাজ হলো, এটা করা উচিত, আমার এটা করা উচিত কিন্তু আমি এটা করছি না। অনেকেই আছে আসলে তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, নিজেরাই উত্তর পাবা যে যখন একটা কাজ করছো তখন তোমার নিজের মনের ভেতরে আসলে কি, মনের ভেতরে আল্লাহ বিরাজমান, তাই না? মনের ভিতরে তোমার স্রষ্টা বিরাজ করছে, মানে তোমার ভেতরেই তোমার স্রষ্টা আছে। তিনি আসলে এই বিবেকের জন্ম দিয়েছেন এবং বিবেক তোমাকে সাড়া দিবে আসলে তোমার কি করা উচিত। তোমার পড়া উচিত কিন্তু তুমি পড়ছো না, তোমার আরো ভালো করা উচিত। তুমি যতটুকু ভালো করছো তার থেকে আরো ভালো করা উচিত। তোমাকে প্রত্যেক দিন নিজেকে আপডেট করা উচিত, গতকাল থেকে আজকে আরেকটু বেশি আপডেট হওয়া উচিত, মানে বেশি পড়া উচিত। তুমি পড়াশোনা করলে পড়াশোনার একটা আলাদা মজা আছে। তুমি যখন পড়াশোনার মজাটা বুঝে ফেলবা তখন আর তোমাকে তোমার জোর করে পড়ানো লাগবে না, তুমি আপনা আপনিই দেখবা এই মজাটা পাবা। এবং কোশ্চেন সলিউশন করা আমরা দেখি যেটা যে তোমরা গণিত অলিম্পিয়াড দেখছো। এই গণিত অলিম্পিয়াডে একটা পেপার থাকে যেখানে যারা খুব বেশি জানতে আগ্রহী তারা খুব বেশি কোশ্চেন সলিউশন করে। মানে কোশ্চেন সলিউশন তাদের মাথায় চিন্তায় থাকে যে কোশ্চেন সলিউশন করতে হবে, যে কোনো কোশ্চেন পাইলে তারা সলিউশন করার চিন্তা করে। এই কোশ্চেন সলিউশনটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যই। আর সব থেকে একটা অধ্যায় পড়ার পর আমরা যখন কোশ্চেন ধরি বা এমসিকিউ ধরি, খুব সুন্দরভাবে যদি অধ্যায়টা শেষ করি তখন আমরা যত পারবো তত মজা লাগবে, কিন্তু আমি যদি অধ্যায় না শেষ করি তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। যাই হোক, আমরা কোশ্চেন সলিউশন দেখছিলাম। 7 নম্বর কোশ্চেনটা একটু দেখি। বাংলাদেশ একটি স্বল্প আয়ের দেশ। বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের একটি পরিকল্পনায় দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা রয়েছে 15%-এ নামিয়ে আনার চেষ্টা করছে। সরকার 15%-এ নামিয়ে আনার চেষ্টা করছে দরিদ্র সীমা। দক্ষ শ্রমিকের হার 50% এ উন্নতি করার চেষ্টা করছে। মানে আমাদের দেশে যে অনেকে আছে বলে যে, অনেকে না, আসলে 100% মানুষই আছে, প্রায় 100% বাদলে 90% মানুষ যারা দেখবা যে সরকারের দোষ দেয়, দেশের দোষ দেয়, যে আমি যদি আজকে এই দেশে জন্মগ্রহণ না করে অন্য দেশে করতাম তাহলে আমার আর কর্মসংস্থানের অভাব হতো। আমি যদি বাংলাদেশ সরকারের আসলে দোষ, কর্মসংস্থান সৃষ্টি করছে না, এইভাবে সব বিভিন্নভাবে আসলে তার নিজের দোষ। আসলে আহ, দেখবা যে যে অন্যের দোষ দেয় সে আসলে ভালো প্রকৃতির হতে পারছে না, সে আসলে তার নিজের দোষের কারণেই সে অন্যের দোষ দিচ্ছে। তাহলে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে ডেভেলপ করা এসে মূল স্তম্ভ। এখানে সরকার সবসময় চেষ্টা করে যে আহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে
বিনিয়োগ করা। সরকার যখন বিনিয়োগ করবে তখন কি করবো, তখন তো দক্ষ মানুষ চাইবে ওখানে। তাহলে নিজেকে দক্ষ করতে হবে, নিজেকে দক্ষ করলে অবশ্যই সেখানে তোমার কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্প খাতে কর্মসংস্থান 25% উন্নতি করা। তাহলে আমরা বেশ তিনটা জিনিস দেখলাম যে সরকার তোমার দরিদ্র সীমার নিচে বসবাসকারীর জন্য 15% নামিয়ে আনার চেষ্টা করছে সরকার, এটা একটা বিষয়। তার মানে বাদ বাকি যে তোমার 75% মানুষ উন্নয়ন ঘটবে, তাহলে সেইখানে সেই ঘটনা উন্নয়ন ঘটার সম্ভাবনা রয়েছে। আর শ্রমিকের হার, দক্ষ শ্রমিকের হার 50% উন্নতি করা। তার মানে মাঝে মাঝে আমরা দেখি না যে ফ্রি অনলাইন কোর্স করাই, বিভিন্ন জায়গায় কোর্স করাই। এই কোর্সগুলো করলে কি হবে, তুমি দেখো যে তুমি কোর্স করছো, তোমার বন্ধু করছে না, এতে করে দুজনের ভিতরে একটা পার্থক্য সৃষ্টি হয়। সরকার নতুন প্রযুক্তির 25% উন্নতি করবে। শিল্প খাতে কর্মসংস্থান 25% উন্নতি করার পরিকল্পনা আছে। এই লক্ষ্যে সরকার নতুন নতুন প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ শক্তিশালী করা ইত্যাদি উপর চলছে। প্রথম হচ্ছে উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? সঠিক তথ্য এবং উপাত্তের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন একটি অন্যতম সমস্যা। পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে প্রথম অবস্থা কি দরকার? একটা নির্দিষ্ট উপাত্ত বা ডাটা দরকার। আমি যে একটা জিনিস, একটা কাজ করব, সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাহলে ওই সম্পর্কে ছোট ছোট তথ্য বা ডাটা উপাত্ত দিয়েই আমি কিন্তু ওই বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানতে পারবো। জানতে পারলেই আমি ওই খাতে বিনিয়োগ করে ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট উঠাই নিয়ে আসতে পারবো। সঠিক তথ্যপত্রের অভাবে দেখা যাচ্ছে। 3 নম্বর বলছে যে উদ্দীপকে কোন বার্ষিকী পরিকল্পনার কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত পরিকল্পনার সফল করার গৃহীত সরকারি পদক্ষেপ কতটুকু কার্যকর? এই যে এই জাতীয় প্রশ্ন প্রত্যেকটাই আমি প্রায় দেখছি, যে তোমরাও দেখবা যে এই নম্বর সরকারের পদক্ষেপ কতটুকু। বেসরকারি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির সরকার কতটুকু বিনিয়োগ করছে, এখানে কর্মসংস্থান বৃদ্ধি করছে কতটুকু। এই একটা প্রশ্ন পড়লে আমার মনে হয় অনেক প্রশ্ন হয়ে যাবে। যাই হোক, আমরা উত্তর দেখি এবার। একটি নির্দিষ্ট সময়ে পূর্বনির্ধারিত কতগুলো অর্থনৈতিক এবং সামাজিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সম্পদের সুষ্ঠু এবং সচেতন ব্যবহারের উন্নয়ন পরিকল্পনা বলে। তাহলে উন্নয়ন পরিকল্পনা কাকে বলে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, বিভিন্নটা। যে কোনো দেশের, পরের প্রশ্ন এসে বলছে যে এই যে সঠিক তথ্য ও উপাত্তের অভাব পরিকল্পনা বাস্তবায়ন একটি অন্যতম সমস্যা। কোনো দেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং তার সফল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য উপাত্ত একান্ত প্রয়োজন। অবশ্যই সঠিক তথ্যপত্র প্রয়োজন। সঠিক তথ্যপত্র না হলে সেটা, সেই প্রকল্প সম্পর্কে বা ওই বাজেট সম্পর্কে আমরা ভালো জ্ঞান অর্জন করতে পারি না। কারণ প্রয়োজনীয় তথ্য উপাত্ত ভুল না হলে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হয় না। যদি সঠিক উপাত্ত হয় তাহলে অবশ্যই ওখানে আমি ভালো একটা বাজেট করতে পারি এবং ভালো ওই ওখান থেকে বিনিয়োগ করে আমি কিছু উঠায় নিয়ে আসতে পারি। কিন্তু যদি আমার ডাটা উপাত্ত ঠিক না থাকে তাহলে কিন্তু আমি সেটা সম্ভব না, তার লক্ষ্যভ্রষ্ট হবে। বাংলাদেশের মতো দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন দ্রব্য ও সেবার উৎপাদনের পরিমাণ, জনসংখ্যা, শ্রমশক্তি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি রপ্তানি ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য উপাত্ত প্রায়ই পাওয়া যায় না। এখানে যে সঠিক তথ্যপত্র পাওয়া যায় না, পাওয়া না যাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হয়। আর সঠিক তথ্যপত্র পাওয়া গেলে দেখা যাচ্ছে, তোমার একটা ছোট উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করো একটা গ্রামে, তুমি একটা ছোট গ্রাম ধরো, ছোট গ্রামে একটা গবেষণা চালাচ্ছ। তো গবেষণা চালালে দেখা যায় যে এখানে কতজন মানুষ অভুক্ত থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে। তো তুমি একটা ডাটা কালেকশন করলে যে 1000 জন অভুক্ত থাকে, কিন্তু পরবর্তীতে ওই 1000 জনের খাবার দিতে গেলে দেখা যায় যে 1000 জন না 3000 জন আছে। তার মানে কি, যে তোমার প্রাথমিক ডাটাটা যদি সঠিক না হয় তাহলে পরবর্তী কাজগুলো কোনোটাই সঠিক হবে না। এই জন্য প্রাথমিক ডাটা সঠিক হওয়া প্রয়োজন। এজন্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও বাধাগ্রস্ত হয়। উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত, ডাটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না, এটা সঠিক কথা। নম্বরে বলছে দেখো, উদ্দীপকে কোন পরিকল্পনার কথা বলা হয়েছে?
এখানে কি পরিকল্পনার কথা বলেছে, একটা একটা পরিকল্পনা আছে ছোট ছোট, যে এত পার্সেন্টে উন্নতি করবে, এত পার্সেন্টে নামায় নিয়ে আসবে বেকার, এইভাবে বিভিন্নভাবে প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যানটা আসলে কিভাবে নেই, উদ্দীপকে বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হয়েছে, নিচে ব্যাখ্যা করেছে। আমার কিভাবে চিনতে হবে, আমার ওই তোমার কত পার্সেন্ট বেকার সমস্যার সমাধান হবে, কত পার্সেন্ট শিল্প উন্নয়ন ঘটবে, কত পার্সেন্ট দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদেরকে দরিদ্র সীমার থেকে বের করে নিয়ে আসতে হবে। এভাবে কিন্তু আমরা আহ, এই কোন পরিকল্পনা, যে পরিকল্পনার সাথে মিলে যাবে সেই পরিকল্পনার সাথে মিলে গেলেই আমরা ওই পরিকল্পনার কথা বলতে পারবো। এখানে বলা হয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার তার প্রেক্ষিত পরিকল্পনা, প্রেক্ষিত রূপকল্প, প্রেক্ষিত মানে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাই না? এই যে প্রেক্ষিত রূপকল্প 2021 প্রণয়ন করেছে, এরই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদ 2011 থেকে 2015 মেয়াদের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করেছে তা বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হিসেবে পরিচিত। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো কি? এটি ধর্মনিরপেক্ষ, প্রথম অবস্থায় ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র, পরিবেশ বান্ধব এবং অনুকূল শিল্পের কৌশল গ্রহণ, পর্যাপ্ত অবকাঠামো সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন করা, এছাড়াও রাষ্ট্রের টেকসই উন্নয়ন, এবং আমরা কিন্তু টেকসই উন্নয়ন পড়ছি ভেতরে, টেকসই উন্নয়ন 17টা লঘিষ্ঠ লক্ষ্য পড়ছি, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ শক্তি জ্বালানি পর্যাপ্ত সরবরাহ করা, এর মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তো একটা পড়লেও কিন্তু অনেকগুলো একটা থেকে আরেকটা আমরা সৃষ্টি করতে পারি। 7টি প্রধান ক্যাটাগরির অন্তর্ভুক্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা হলো, প্রথম অবস্থায় হচ্ছে উৎপাদন, আয় সৃষ্টি, দারিদ্রতা হ্রাস, মানব সম্পদের উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যে 7টা পয়েন্টের কথা বলা হলো, এই 7টা পয়েন্ট আমার সুন্দরভাবে লিখতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন কৌশল রয়েছে, যেগুলোর মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং আয় বৈষম্য হ্রাস, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা, পরিবেশ সংরক্ষণমূলক উন্নয়ন পদ্ধতি, সুশাসন পদ্ধতি ইত্যাদি। তার মানে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ছি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়লেই এই থিমটা আমি খুব সুন্দরভাবে লিখে দিতে পারি। তুমি একটা একটা করে পরিকল্পনা পড়ো, ষষ্ঠ পড়ো, পঞ্চম পড়ো, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে একটা একটা করে একদিন পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়লেও খুব সুন্দরভাবে তোমার মাথায় থাকবে, মাথায় রাখা সহজ হবে। ঘ নম্বর প্রশ্নে কি বলছিল, বলছে যে সরকারের পদক্ষেপ, উদ্দীপকে গৃহীত পরিকল্পনা, যে পরিকল্পনা গৃহীত হয়েছে সফল করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে এটা দেখা যায় এইভাবে। উদ্দীপকে বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল করার জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কি, নতুন নতুন প্রযুক্তির উপর গুরুত্ব প্রদান করা, নতুন নতুন যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির উপরে গুরুত্ব প্রদান করতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য পূরণ এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রেক্ষিত পরিকল্পনা অন্তর্গত ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রচেষ্টা চালানো। সরকার যদি ডিজিটাল বাংলাদেশ গঠন করে তখন কি হবে, তখন তো অবশ্যই ওই যে যেই পরিকল্পনাগুলো নিয়ে আসা হচ্ছে, তোমার জনসংখ্যার হ্রাস করার একটা পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, তারপরে কর্মসংস্থান বৃদ্ধি করার একটা প্রকল্পনা হয়েছে, মানব সম্পদ দক্ষ করার একটা প্রকল্প নিশ্চিত করা হয়েছে। এভাবে যেই প্রকল্পগুলো সরকার ছোট ছোট স্টেপে পার্সেন্টেজ বলে দিয়েছে, 15%, 25%, 20% উন্নীত করতে হবে, এটা যদি ডিজিটাল বাংলাদেশ করা হয় তাহলে অবশ্যই এই দিকগুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, আমরা সেই পদক্ষেপগুলোতে আসি। সকল ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের সুবিধা এবং টেলিযোগাযোগ কেন্দ্র স্থাপন, সরকার প্রশাসনিক ক্ষেত্রে এবং সকল জেলায় গভর্নেন্স চালু এবং সমগ্র দেশের ব্রডব্যান্ড প্রবর্তন ইত্যাদি উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছ গতিশীল করে তুলছে। এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে পড়লাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, তারপরে কি করবে, তারপরে দেখো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ভিতরে পয়েন্ট পড়বো, এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ, তারপরে একটা আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শক্তিশালী করা।
এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট পড়লে আমরা আমাদের মাথায় পয়েন্ট থাকলে আমরা লিখে দিতে পারবো। দেখো এটা করি, পরিকল্পনার সফল বাস্তবায়ন এবং জন্য পিপিসি শক্তিশালী করার প্রচেষ্টা গৃহীত হয়েছে। এর ফলে দেশের বড় বড় ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পে সরকারি বেসরকারি খাতের যৌথ মালিকানা উদ্যোগ পুঁজির বিনিয়োগ বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করার জন্য গৃহীত সরকারি পদক্ষেপসমূহ যথেষ্ট কার্যকর। এভাবে আমরা সুন্দরভাবে লিখে দিতে পারি। তোমরা একটু একবার করে রিডিং পড়ো, দুইবার করে, প্রথম অবস্থায় একবার রিডিং পড়ো, তারপরে যদি না হয় আরেকবার রিডিং পড়ো। দেখো এই রিডিং পড়লে তুমি খুব সহজভাবে এটা ঢুকে যেতে পারবা, এবং কারণ তোমার ওখানে অধ্যায় সংখ্যাখন মুখস্থ আছে, আবার তোমার এই অধ্যায়ের ভিতরের বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়া আছে। এতে করে তুমি তোমার ব্রেন ডেভেলপ হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত কোশ্চেন সলিউশন করো। বেশি বেশি পরীক্ষা দাও, নিজে ঘড়ি ধরে টাইম ধরে একটা প্রশ্ন লেখো, আর পরবর্তীতে ওই প্রশ্ন দেখো যে তুমি কেমন লিখছো এবং তোমার বই বা গাইডে কি ধরনের প্রশ্ন দেওয়া আছে। তাহলে তুমি যখন মেলাবা তখন দেখবা যে তোমার ল্যাকগুলো ওখান থেকে পূর্ণ হয়ে যাবে।